অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান 1 পেইড কোর্সের আমরা ইতিপূর্বে মহাকর্ষ অধ্যায় পর্যন্ত সবগুলো শেষ করছি। সো আমরা এর পর্যায়ে আমরা স্থিতিস্থাপকতা অধ্যায়ে যাব। দেখো এই অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। তো আসলে এটার লাইভ ক্লাসে নেওয়ার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে সেটা নেওয়া হচ্ছিল না। সো আমি আসলে এখন থেকে চিন্তা করতেছি যে ক্লাসগুলো একই সাথে লাইভে প্লাস রেকর্ডিং দুইটাতে চালু করব, যাতে তোমাদের কোর্সটা দ্রুত শেষ হয়। এই উদ্দেশ্যে আমরা এখন থেকে আজকে তো রেকর্ড হচ্ছেই, নেক্সট থেকেও অবশ্যই রেকর্ড চলবে এবং তার সাথে লাইভও চলবে, যাতে তোমাদের কোর্সটা দ্বিমুখীভাবে তাড়াতাড়ি শেষ করা যায়। যাই হোক, শুরু করি। আজকে আমরা পড়ব স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা সম্পর্কে তোমরা এসএসসি এইচএসসিতে পড়ে এসেছো। স্থিতিস্থাপকতা কাকে বলা হয়? স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর একটি ধর্ম। স্থিতিস্থাপকতা হচ্ছে বস্তুর একটি ধর্ম। আমাদের এই স্থিতিস্থাপকতাটা হচ্ছে কি বস্তুর ধর্ম। তো স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝি? যেমন ধরো, তুমি কি করছো, একটা স্প্রিংকে টেনে এরকম করে প্রসারিত করছো এবং এই স্প্রিংটাকে আবার যখন তুমি ছেড়ে দিবা, দেখবা কি এটা আবার আগের অবস্থায় ফিরে গেল। অথবা ধরো যে একটি বেলুনকে তুমি চাপ দিলা, এমনি চাপ দিলা, কি হলো, আরেক দিকে প্রসারিত হয়ে গেল। বা চাপটা দিছো, তো গর্ত করে রাখছো, চাপটা অপসারণ করে দেখো কি এটা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো বস্তুর এই যে ধর্মের কারণে স্প্রিংটা ছেড়ে দেওয়ার ফলে এটি আবার আগের অবস্থায় চলে গেল, বা বেলুনটি যেই ধর্মের কারণে এটি আবার আগের অবস্থায় ফিরে গেল, এই ধর্মটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা। এখন স্থিতিস্থাপকতা এটার সংজ্ঞা যদি বলি, তাহলে এইভাবে বলতে হয়, বস্তুর যেই ধর্মের কারণে বস্তুটির উপর বল প্রয়োগ করা হলে বস্তুর কি ঘটে, বিকৃতি ঘটে, এবং বল অপসারণ করলে পুনরায় বস্তুটি আগের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ ধরো এরকম একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, এই বস্তুটা কী হবে, অবশ্যই অবস্থার পরিবর্তন হবে, এবং এই বলটা যদি আবার অপসারণ করা হয়, সেই বস্তুটা পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। এই অবস্থাটাকে আমরা বলবো স্থিতিস্থাপকতা। ওকে, তো এগুলো আসলে বোঝার বিষয়, হঠাৎ করে মুখস্থ করলে এগুলো অত সহজে হবে না। তো আমরা কি বললাম, বস্তু যেই ধর্মের কারণে বস্তুটির উপর প্রযুক্ত বল প্রয়োগ করা হলে কি হয়, বস্তুটির বিকৃতি ঘটে বা অবস্থার পরিবর্তন ঘটে, বল অপসারণ করলে পুনরায় এটি আবার আগের অবস্থায় ফিরে যায়, এটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতা টার্মে আসার সময় আমরা দুইটা বিষয় পাবো, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পীড়ন, একটা হচ্ছে কি পীড়ন বিকৃতি। ওকে, আমরা পীড়ন বিকৃতি আসি, তার আগে আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। স্থিতিস্থাপকতা মানে বললাম যেই ধর্মের কারণে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তারপরে আমরা আসি হচ্ছে স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়। স্থিতিস্থাপক সীমা বলতে বোঝায় যে ধরো একটা বেলুনকে তুমি টানছো, এ কী করবে, আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু বেলুনটাকে এমন টানছো, এটা কি হলো, এটা দেখা গেছে যে ছিঁড়ে যাচ্ছে, আর আগের অবস্থায় ফিরে আসছে না। সেটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ যেই সীমা পর্যন্ত বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম বজায় থাকে, সেই সীমাটাকে বলা হয় বস্তুর স্থিতিস্থাপক সীমা। যেই সীমা পর্যন্ত বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বজায় থাকে, সেই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। আরেকটা বিষয় আসবে স্থিতিস্থাপক ক্লান্তি। তো একটা ধরো যে আমরা রাবার, বিশেষ করে মেয়েরা কি করে, মাথায় যে রাবার ইউজ করে, এটা দ্রুত প্রায় ইউজ করার পরে একটা নির্দিষ্ট সময় পর দেখা গেছে কি এটার আগের মতো রেসপন্স করছে না। তুমি রাবারটা একটু কিনছিলাম, এটা অনেক বড় হয়ে গেছে, এটার আগের অবস্থায় ফিরে আসছে না। তো এটা হচ্ছে কি স্থিতিস্থাপক ক্লান্তি। তা আমরা এখন কীভাবে বলবো, যে কোনো বস্তু যখন আমরা দ্রুত পীড়ন বিকৃতি ঘটাই, দ্রুত পীড়ন এবং দ্রুত হচ্ছে এদের অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি, মানে আকার আকৃতি হ্রাস বৃদ্ধি ঘটাচ্ছি, একটা পর্যায়ে দেখা যাবে কি এটি আর আগের মতো রেসপন্স করছে না, আগের মতো অত সংকুচিত হচ্ছে না, বা আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে না। তো এটাকে বলা হবে স্থিতিস্থাপক ক্লান্তি। যেমন আমাদেরও দিন শেষে অনেক কাজকর্ম করার পরে ঘুম হয়, ক্লান্তি ভাব আসে, সিমিলারলি এদেরকে অনেক পীড়ন বিকৃতি ঘটানোর ফলে এরা কী হয়, এদের আর আগের মতো রেসপন্স করে না, অর্থাৎ আগের মতো অবস্থায় ফিরে যায় না। এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক ক্লান্তি। তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম। নাম্বার 1, স্থিতিস্থাপকতা, এটি একটি বস্তুর ধর্ম, অর্থাৎ যেই ধর্মের কারণে বস্তুর উপর প্রযুক্ত বল অপসারণ করা হলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে যায়, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক ক্লান্তি বলতে কি বোঝালাম, বস্তুর দ্রুত পীড়ন বিকৃতি বা দ্রুত বিকৃতি ঘটানো হলে
বিকৃতি ঘটাচ্ছ আবার ছেড়ে দিচ্ছ, মানে দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটানো হলে এটি আর আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে না। এটাকে আমরা বলছি স্থিতিস্থাপক ক্লান্তি। আর স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝালাম, একটা বস্তু নির্দিষ্ট সীমার মধ্যে এটা কি করে, তার স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে। অর্থাৎ তুমি একটা রাবারকে টেনে যাচ্ছ, এটা কি আর আগের অবস্থায় ফিরে আসবে নাকি? আসবে না। এটাকে আমরা বললাম স্থিতিস্থাপক সীমা। এবার আমরা আসবো পীড়ন এবং বিকৃতি বলতে কি বোঝায়। তো দেখো, আমি তোমাদের বোঝার স্বার্থে বললাম, আমি এখানে একটা স্প্রিংকে ঝোলাইছি, এটা একটা স্প্রিং, এরপর আমি ভর ঝোলালাম। তো বলো তো, যদি আমি এরপরে ভর ঝোলাই তাহলে ভরটার কারণে এর একটা ওজন ক্রিয়েট হবে। ধরো এম ভর যদি বস্তু হয় তাহলে কী হবে, এখানে এফ বল প্রয়োগ হবে, অর্থাৎ এমজি ওজনটা কী করবে, এটাকে নিচের দিকে আকর্ষণ করবে, যার ফলে এই স্প্রিংটা আর এরকম থাকবে না, এটা আরেকটু বৃদ্ধি পেয়ে এই অবস্থাতে আসছে। ঠিক আছে, তাহলে তার আগের দৈর্ঘ্য কতটুকু ছিল, আগের দৈর্ঘ্য ছিল এল, আমরা এটাকে দিলাম ক্যাপিটাল এল। আগের দৈর্ঘ্য কতটুকু ছিল, ক্যাপিটাল এল। আর এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পেল কতটুকু, দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল এল। আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এইটুকু হচ্ছে স্মল এল, আর এখান থেকে এটুকু হচ্ছে কি ক্যাপিটাল এল। অর্থাৎ এই যে বস্তুটির আদি দৈর্ঘ্য ছিল এল এবং দৈর্ঘ্য পরিবর্তন হলো কতটুকু, এল ধরলো। তাহলে আমরা বিকৃতিটাকে বলতেছি, বিকৃতি মানে হবে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য। তাহলে বিকৃতি আমরা কাকে বলছি, কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন। হ্যাঁ, এখন স্প্রিংটা আমি ভর ঝোলাইছি, যার ফলশ্রুতিতে স্প্রিংটা লম্বা হয়েছে, কিন্তু এমন যদি হতো স্প্রিংটাকে আমি বল ভিতর দিকে প্রয়োগ করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা সংকুচিত না হয়, প্রসারিত না হয়, সংকুচিত হতো, অর্থাৎ এর আকার হ্রাস পেয়ে যেত। এই কারণে আমি লিখছি দৈর্ঘ্য পরিবর্তন। তাহলে বিকৃতি সমান কি, বিকৃতি সমান হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য। তো এখানে দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হয়েছে, স্মল এল, আর আদি দৈর্ঘ্য কত, এল। তাহলে বিকৃতি সমান হবে কি, স্মল এল ভাগ ক্যাপিটাল এল। এখন আমার কথা হচ্ছে, আমি কি সব ক্ষেত্রে স্মল এল ভাগ ক্যাপিটাল এল লিখবো না, আমি যেটা দ্বারা চিহ্নিত করব উপরে মেন কথা আমার রাখা লাগবে দৈর্ঘ্য বিকৃতি সমান কি, দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য। তখন এটা দৈর্ঘ্য পরিবর্তনের কথা দৈর্ঘ্য বিকৃতির কথা বলছি, এটা আকার বিকৃতিও হইতে পারে, আয়তন বিকৃতিও হইতে পারে, সেই ক্ষেত্রে আলাদা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিকৃতি মানে কি, বিকৃতি মানে এই যে অবস্থার পরিবর্তন হলো। যেমন ধরো যে একটা বাচ্চা, কিউট বাচ্চা দেখছো, আমরা গালের এরকম উদ্দেশ্য, তাহলে দেখবো কি যে তার গালটা কি হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। হ্যাঁ, তো তখন ওই অবস্থাটাকে কি বলা হবে, যে পরিবর্তন হয়ে গেল, এটাই হচ্ছে বিকৃতি। ঠিক আছে, আর আমরা বিকৃতি হিসাব করার সময় কী করবো, দৈর্ঘ্য পরিবর্তন বা ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য, তাহলে স্মল এল ভাগ ক্যাপিটাল এল। তাহলে এইগুলো বিকৃতি। এবার আমরা আসি পীড়ন। পীড়ন বিষয়টা কি, ধরো এই যে দেখো, এই স্প্রিংটাকে এখান থেকে তুমি টেনে এই অবস্থাতে নিয়ে আসছো, এখন তার কি হয়েছে, অবস্থার পরিবর্তন ঘটছে কিনা, অবশ্যই ঘটছে। তো এই যে অবস্থা ঘটলো, অর্থাৎ এখানে কি ঘটলো, বিকৃতি ঘটলো। এখন যে বিকৃতি ঘটলো, এই বলটা যদি আমি আবার অপসারণ করি, এটা কী করবে, আবার আগের অবস্থায় ফিরে যাবে। তো আমার কথা হচ্ছে, কেন আগের অবস্থায় ফিরে যাবে, নিশ্চয়ই এর ভিতরে এক ধরনের বল সৃষ্টি হচ্ছে। যদি তার মধ্যে বিপরীতমুখী কোনো বল সৃষ্টি নাই হইতো, এটা কি কখন আবার আগের অবস্থায় ফিরে যেত? যেমন ধরো এই যে হ্যাড, এটাকে আমি চাপ দিলাম, এখন এটাকে আমি যদি ছেড়ে দিই, আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। কেন ফিরে যাচ্ছে, কারণ আমি যে এখন এখানে বল প্রয়োগ করলাম, বিকৃতি ঘটলো, বিকৃতির কারণে এর ভিতরে এক ধরনের বিপরীতমুখী বল সৃষ্টি হচ্ছে, যার ফলে এটা ছেড়ে দেওয়ার পরে এটা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে পীড়ন কাকে বলা হবে, বিকৃতির কারণে বস্তুর একক ক্ষেত্রফলে, বিকৃতির কারণে বস্তুর একক ক্ষেত্রফলে যতটুকু বল সৃষ্টি হয়, এটাকে বলা হয় পীড়ন। আবার বলছি, এই যে বিকৃতি ঘটলো, এর কারণে এই বস্তুর একক ক্ষেত্রফলে যতটুকু বলের সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো পীড়ন। তাহলে পীড়ন ইকুয়াল কী হবে, ধরে নিচ্ছি আমরা এই বিকৃতির কারণে এর মধ্যে মোট বল সৃষ্টি হচ্ছে কতগুলো, এফ, এবং এটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমরা লিখবো কি, পীড়ন ইকুয়াল হচ্ছে এফ ভাগ এ। যেহেতু আমরা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে পীড়ন বলি, তাহলে এখানে এ ক্ষেত্রফলে এফ বল প্রয়োগ হয়েছে, তাহলে একক ক্ষেত্রফলে কত হবে, এফ ভাগ এ। এটাই হচ্ছে পীড়ন। আশা করতেছি তোমরা পীড়ন বিকৃতিটা বুঝেছ। আমরা এবার হুকের সূত্রতে আসি। দেখো, বিজ্ঞানী হুক
একটি সূত্র আবিষ্কার করছিল, তার সূত্রতে তিনি বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, অথবা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। তো বিষয়টা হচ্ছে স্থিতিস্থাপক সীমা বলার কারণ হচ্ছে যে তুমি টানছো, এটা সীমা অতিক্রম করে চলে গেছো, সেই ক্ষেত্রে সেখানে আর এগুলো ধ্রুব রাশি থাকবে না। কিন্তু এটা যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে এখানে যে পরিমাণ পীড়ন ঘটবে এটা কি হবে, এটা বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ বিকৃতি যত বেশি ঘটাবে এর মধ্যে তত পীড়ন সৃষ্টি হবে। অর্থাৎ এই বস্তুটাকে আমি যত চাপ দিয়ে রাখবো, বিকৃতি তত ঘটলো তত এটা কী হবে, এটার মধ্যে বেশি বল সৃষ্টি হবে, অর্থাৎ পীড়ন তত বেশি সৃষ্টি হবে। তাহলে পীড়ন হচ্ছে বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ কোনো বস্তুর উপর বিকৃতি যত বৃদ্ধি পাবে পীড়ন তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটাই হুকের সূত্র। আবার বলছি, হুকের সূত্রতে বলা ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অথবা পীড়ন বিকৃতির অনুপাত একটি ধ্রুব রাশি। তো এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে, আচ্ছা এটাকে আমরা জানি কি পীড়ন ইকুয়াল কি, পীড়ন ইকুয়াল হচ্ছে এফ ভাগ এ সমানুপাতিক স্মল এল ভাগ ক্যাপিটাল এল, এটা হচ্ছে বিকৃতি। আর দেখো আমরা জানি কি সমানুপাতিক চিহ্ন উঠায় দিতে হলে কী করা লাগে, একটা ধ্রুবক বসানো লাগে। এটাকে আমরা বসাবো কি, এটা ইকুয়াল হচ্ছে ওয়াই এল ভাগ এল। ঠিক আছে, এখানে আমরা কী বসাবো, ওয়াই এল ভাগ এল। এখানে ওয়াইটা হচ্ছে কি, এখানে ওয়াইটা হচ্ছে এটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক। এটি কি, এটি হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। আবার এটাকে দৃঢ়তার গুণাঙ্ক বলা হয়, আমরা এটা পরে আসতেছি। তো ওয়াই এখানে কি, ইয়ংয়ের গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ংয়ের মডুলাস বা দৃঢ়তার মডুলাস বা স্থিতিস্থাপক মডুলাস। ঠিক আছে, যাই হোক এখানে ওয়াইকে এতগুলো নামে ডাকা হয়, ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ংয়ের মডুলাস, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মডুলাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এখন দেখো আমরা ওয়াইয়ের রাশিটাকে প্রতিপাদন করার চেষ্টা করি। তাহলে ওয়াই ইকুয়াল কী হবে, দেখো এটা গুণ ছিল, এই পাশে ভাগ হবে। তাহলে এই স্মল এলটা কী ছিল, গুণ ছিল, এই পাশে ভাগ হবে। তাহলে এফ এল ভাগ এ এল, এইটাই হচ্ছে ওয়াই এর মান। ওয়াই ইকুয়াল কি, এফ এল ভাগ এ এল। এখানে এফ হচ্ছে কি ওই যে বলের মান, আর এল হচ্ছে কি আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল, আর স্মল এলটা কি, স্মল এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। ঠিক আছে, আর এ হচ্ছে কি, এ হচ্ছে ক্ষেত্রফল। এখন এখানে আমরা যদি সিলিন্ডার আকৃতি কোনো বস্তুকে ঝোলাই, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে, সিলিন্ডার আকৃতি বস্তুর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, সেক্ষেত্রে এমনটা হবে এফ এল ভাগ পাই আর স্কোয়ার এল, যেহেতু যদি সিলিন্ডার আকৃতির বস্তুকে এখানে ঝোলানো হয়। ওকে, তাহলে এই হলো আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক বা ইয়ংয়ের মডুলাস, বা এটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক। যদি আমাদের কোথাও দৃঢ়তার গুণাঙ্ক বের করা লাগে, সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল এফ এল ভাগ এ এল, অথবা আমরা ওয়াই ইকুয়াল লিখতে পারি পীড়ন ভাগ বিকৃতি। ওয়াই ইকুয়াল হবে কি, পীড়ন ভাগ বিকৃতি। আর ওয়াই ইকুয়াল হবে এফ এল ভাগ এ এল, বা ওয়াই ইকুয়াল হবে কি, এফ এল ভাগ পাই আর স্কোয়ার এল। ওকে, এটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক, সরি এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা দেখো, এবার আমরা আসছি ব্যাবর্তন গুণাঙ্ক। ব্যাবর্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক, ওটাকে বলে দৃঢ়তার গুণাঙ্ক, এটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে ব্যাবর্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক, বা এটাকে ক্রিন্তন গুণাঙ্ক বলা হয়। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। এন দ্বারা, এন ইকুয়াল কি, এন ইকুয়াল হচ্ছে ক্রিন্তন পীড়ন ভাগ ক্রিন্তন বিকৃতি। তো দেখো আমরা একটি বস্তু দিচ্ছি, একটি ধরো যে আয়তকার বা একটি বস্তু দিলাম আমরা এখানে, এই বস্তুটা কি হচ্ছে, এই অবস্থায় ছিল। ওকে, এখন যখন আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করলাম এই অবস্থাতে, তখন এটা পরিবর্তিত হয়ে গেল। পরিবর্তিত হয়ে কীরকম হলো, এটা পরিবর্তিত হয়ে এই অবস্থায় আসলো, এই অবস্থায় আসলো। তাহলে তার আকারগত পরিবর্তনটা কত, আকারগত তার হচ্ছে ক্রিন্তন বিকৃতি কত,
ক্রিন্তন বিকৃতি হচ্ছে থেটা, ঠিক আছে, এইটুকু তার পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে তার ক্রিন্তন বিকৃতি। আর তাহলে ক্রিন্তন পীড়নটা কত হবে, ক্রিন্তন পীড়ন সমান জানি, পীড়ন সমান কি এফ ভাগ এ, তাহলে আমরা এই দৃঢ়তার গুণাঙ্ক সমান পাবো কি এফ ভাগ এ ডিভাইড কি থেটা, যেখানে থেটা হচ্ছে কি ক্রিন্তন বিকৃতি আর ক্রিন্তন পীড়ন কি, ক্রিন্তন পীড়ন হচ্ছে এফ ভাগ এ, এফ হচ্ছে প্রযুক্ত বল, এ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এন দ্বারা আমরা দৃঢ়তার গুণাঙ্ক প্রকাশ করে থাকি বা ব্যাবর্তন গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক বলা যেতে পারে। আচ্ছা, এবার আমরা আসি, এটাকে আমরা আকার গুণাঙ্ক বলতে পারি। এবার আমরা আসবো কি, এবার আসি হচ্ছে আয়তন গুণাঙ্ক। দেখো আয়তন গুণাঙ্ক কি জিনিস, আয়তন গুণাঙ্ককে প্রকাশ করা হয় কে দ্বারা, আয়তন গুণাঙ্ক ইকুয়াল কি আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি। আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি। যেমন ধরো একটি বস্তুর আয়তন ছিল এরকম, এটি ভি আয়তনের এই বস্তুটার আয়তন কতটুকু ছিল, আয়তনটা ছিল ভি, আদি আয়তন ছিল কি ভি। এখন একে আমরা বল চারদিক থেকে বল প্রয়োগ করে কি করলাম, চারদিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, চারদিক থেকে যদি বল প্রয়োগ করা হয় এর আকার কি এর আগের মতো থাকবে, তখন এর আকারটা পরিবর্তন হবে। তো আমরা ধরে নিচ্ছি বল প্রয়োগের ফলে এর আকারটা পরিবর্তন হয়, এমন অবস্থায় আসছে। তাহলে আদি আয়তনটা ছিল কত ভি এবং এর আকার পরিবর্তন হলো কতটুকু ডিভি পরিমাণ, কতটুকু পরিবর্তন হলো ডিভি পরিমাণ। আচ্ছা, সেই ক্ষেত্রে আয়তন পীড়ন সমান কি, আমরা পীড়ন সমান সর্বদা জানি কি এফ ভাগ এ, আর আয়তন বিকৃতি কতটুকু, বিকৃতি সমান জানি এখানে পরিবর্তিত কতটুকু হচ্ছে আয়তন, পরিবর্তিত আয়তন ভাগ আদি আয়তন। তাহলে পরিবর্তিত আয়তন কত ডিভি, আর আদি আয়তন কত, আদি আয়তন হচ্ছে ভি। তাহলে এইগুলো হচ্ছে আয়তন গুণাঙ্কের সূত্র। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এরকম আসবে এফ ভি ভাগ এ ডিভি। তাহলে এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা ব্যাবর্তন গুণাঙ্ক, আর আগে এটা আমরা বললাম কি স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে এইগুলো তিনটি গুণাঙ্ক, আমরা এগুলো দ্বারা আমাদের কাজে লাগবে এবং অঙ্ক করার সময় এগুলো দরকার হবে, সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এই পর্যায়ে আমরা থিওরিগুলোতে আসি। আমরা বেসিক বিষয় সম্পর্কে জানলাম। আমাদের থিওরি এখানে যে কয়টা প্রতিপাদন করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে যে এখানে দেখো তোমাদের ওই নোটে মনে হয় 3টা থিওরি দেওয়া ছিল, 3টার মধ্যে 2টা একই জিনিস আর একটা আলাদা ছিল। তো আমি এখানে আরও কয়েকটা সংযোজন করতে চাচ্ছি, সেগুলো হচ্ছে দেখাও যে পয়সনের অনুপাত। এই অধ্যায় থেকে আমরা যেগুলো পড়ব, দেখাও যে পয়সনের অনুপাত -1 এবং হাফের মধ্যে থাকে, -1 ও হাফ এর মধ্যে থাকে একটা। তারপরে এখান থেকে আবার বলতে পারে পয়সনের অনুপাতের কোনো দেখা যায় পয়সনের অনুপাতের কোনো একক নেই। একক নেই, এটা খ বিভাগের জন্য আসতে পারে। তারপরে হচ্ছে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে y ইকুয়াল 3k 1 প্লাস 2 সিগমা মেবি, আর আগেরটা তো আসছিল 1 - 2 সিগমা, এটা প্রতিপাদন।
দেখো এইটি কি প্রতিপাদন করা লাগবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরকম দুইটা ছিল, তার মধ্যে একটা গতবার আসছিল, তাহলে এবার তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আরেকটা ছিল হচ্ছে ক্যান্টিলিভারের অবনমনের রাশিমালা। অবনমনের রাশিমালা। আর আরেকটা আছে হচ্ছে এই প্রশ্নটা দুইভাবে হয়, একটা হচ্ছে লম্বা তারের দৈর্ঘ্য বিকৃতি ধরুন কৃতকাজ, দৈর্ঘ্য বিকৃতির দরুন প্রণীত কাজ। অথবা এই প্রশ্নটাকে আবার আরো একটু বর্ধিত করে বলা হয় যে দেখাও যে কোনো বস্তুর একক আয়তনে সঞ্চিত শক্তি একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়াল হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। সো আমরা এই অধ্যায় থেকে এই কয়টা প্রশ্ন দেখব, এই কয়টা প্রশ্ন থেকে ইনশাআল্লাহ তোমরা দুইটা বা একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবা। তাহলে দেখো আমরা এখন এই প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করি। এগুলো একটি স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, দেখো এবার আমরা শুরু করতেছি। আচ্ছা, আমরা প্রথমে পয়সনের অনুপাত থেকে দুইটা প্রশ্ন আছে, পয়সনের অনুপাত থেকে শুরু করি। দেখো পয়সনের অনুপাত থেকে আমরা এই যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। সো এটা আমি শুধু বলে দিচ্ছি, লেখার আর এনার্জি নেই এত। দেখো তাহলে পয়সনের অনুপাত কাকে বলা হয়? পয়সনের অনুপাতকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। সিগমা ইকুয়াল কি? পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতি। এটাকে বলা হয় কি? পয়সনের অনুপাত। তাহলে পয়সনের অনুপাত মানে কি? পয়সনের অনুপাত মানে হচ্ছে স্থিতিস্থাপক কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটি ধ্রুবরাশি। এইটা হচ্ছে পয়সন আবিষ্কার করছিল, এজন্য এটাকে বলা হয় পয়সনের অনুপাত। তাহলে পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল কি? পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতি। ওকে, আবার বলছি, পয়সনের অনুপাত বলতে বোঝাচ্ছে কোনো বস্তু পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। অর্থাৎ ধরো যে একটা বস্তু এমন ছিল, এর বিকৃতি ঘটে কি হয়ে গেল, এটা এরকমভাবে পরিবর্তিত হয়ে গেল। তো এখানে দেখো পার্শ্ব দিকে কি এক বিকৃতি ঘটছে, পার্শ্ব দিকে কি ঘটলো? সংকোচন ঘটলো, এবং দৈর্ঘ্য কি ঘটলো? বৃদ্ধি ঘটলো বা প্রসারণ ঘটলো, যেটাই হোক। তাহলে পয়সনের অনুপাত কি? পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাত। তাহলে পয়সনের অনুপাত কাকে বলা হয়? পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটি ধ্রুবরাশি, এটাকে বলা হয় পয়সনের অনুপাত। এখন আমাদের প্রশ্নতে ছিল একটাতে পয়সনের অনুপাতের কেন একক বা মাত্রা নেই। তো বিষয়টা হচ্ছে এখানে দেখো পয়সনের অনুপাত মানে কি? পার্শ্ব বিকৃতি ভাগ দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি দুইটা রাশির একক কি? সেম। আর দুইটা রাশির একক যদি যেহেতু সেম,
আচ্ছা আমরা আগে আসি বিকৃতি কি, বিকৃতির কোনো একক ছিল? বিকৃতির কোনো একক নেই। বিকৃতি ইকুয়াল কি দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য পরিবর্তনের একক যেটা হবে মিটার হবে, আদি দৈর্ঘ্যের একক কী হবে? মিটার হবে। তাহলে বিকৃতির কোনো একক নেই আছে। আবার এই পয়সনের অনুপাত আবার কি দুইটি বিকৃতির অনুপাত, তাহলে এখানে পয়সনের অনুপাতের কোনো একক থাকবে না। আমি তোমাদেরকে পিডিএফ দেবো, ওখানে এই কথাগুলো সুন্দর করে সাজায় লেখা আছে, ওখান থেকে বুঝে দেওয়া। তারপর বলে দিলাম পয়সনের অনুপাত মানে কি পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। আর আমরা জানি বিকৃতির কোনো একক নেই, আর তাহলে দুইটি পয়সনের অনুপাত দুইটি বিকৃতির অনুপাত, তাহলে এর কোনো একক থাকবে না। ঠিক আছে, এই কারণে পয়সনের অনুপাতের কোনো একক নেই। এরপরে যে প্রশ্নটি আছে আমাদের, সেটা হচ্ছে যে দেখাও পয়সনের অনুপাত দেখাও যে পয়সনের অনুপাত -1 ও -1 ও হাফ এর মধ্যে থাকে। দেখো আমি তোমাদের ওখানে একটু বড় করে দিছি নোটে, কিন্তু এটা আসলে আরও শর্ট করে করা যায়। নোটটা আমি অনেক আগে করছিলাম, এই কারণে ওখানে একটু বড় করে দেওয়া আছে। দেখো আমরা এখানে দুইটা সূত্র জানি, ওয়াই ইকুয়াল আমরা দুইটা সূত্র জানি। একটু আগে একটা লিখছিলাম 3k × 1 - 2 সিগমা, একটা সূত্র শিখছি। আর একটা সূত্র আমরা জানি ওয়াই ইকুয়াল 2n × 1 + সিগমা। তো দেখো এইটা এই দুইটা সূত্র আছে, আমি তোমাদের একটু আগে এটা লিখে দিয়েছিলাম যে এটা আমার প্রতিপাদন। তো এটা আমরা প্রতিপাদন দেখব একটু পরে। আর y ইকুয়াল 2n 1 + সিগমা, এটা গতবার প্রতিপাদন আসছিল, যার কারণে আমরা এটার প্রতিপাদন করব না। তারপর বলে রাখি কি কি, এখানে y হচ্ছে কি ইয়ংয়ের গুণাঙ্ক বা ইয়ংয়ের মডুলাস, আর k হচ্ছে আয়তন গুণাঙ্ক, আর সিগমা হচ্ছে কি, এটা কিন্তু 6 না, এটা হচ্ছে সিগমা। সিগমা কি, সিগমা হচ্ছে পয়সনের অনুপাত। তাহলে এই এক নাম্বারটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের মধ্যে সম্পর্ক। দ্বিতীয়টা হচ্ছে আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এই দুইটা সূত্র আমরা জানি, এখান থেকে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা প্রথমে আচ্ছা এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আসি। 1 নম্বর সমীকরণ থেকে কি হয়েছে, y ইকুয়াল 3k × 1 - 2 সিগমা। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি y - 3k ইকুয়াল 1 - 2 সিগমা। তো দেখো বিষয়টা কি হয়েছে, এখানে y কি ঋণাত্মক রাশি, y হচ্ছে অবশ্যই ধনাত্মক রাশি এবং কেও কি ধনাত্মক রাশি। তাহলে দুইটি ধনাত্মক রাশির অনুপাত কখনো কি ঋণাত্মক রাশি হবে? আবার বলছি, ওয়াইটাও ধনাত্মক রাশি, কেও হচ্ছে ধনাত্মক রাশি, এবং আমরা জানি ধনাত্মক রাশির অনুপাত কখনো ঋণাত্মক হবে না। যেমন তোমাদেরকে যদি আমি একটু বোঝাই দিই, ধরো যে ওয়াই এর মানটা ওয়াই ইকুয়াল ধরো যে 2, কে ইকুয়াল ধরো যে 3, ঠিক আছে। তাহলে ওয়াই এর মান বসাও, তাহলে 2 ভাগ 3 গুণ 3 কত হবে, 2/9। তাহলে এখানে কি ঋণাত্মক হওয়া পসিবল, যেহেতু ওয়াইটাও ইয়ংয়ের মডুলাস ধনাত্মক রাশি, কে এর মানটা কি আয়তন গুণাঙ্ক, এটাও কি ধনাত্মক রাশি। তাহলে দুটি ধনাত্মক রাশির অনুপাত সবসময় কী হবে, ধনাত্মকই হবে। এখন এবার আসি, যেহেতু দুইটি ধনাত্মক রাশির অনুপাত ধনাত্মক হয়, সুতরাং এইটাও কী হবে, ধনাত্মক। যদি এইটা ধনাত্মক হয়, এটা কি ঋণাত্মক হবে? যেহেতু এইটা সমান এইটা, তাহলে এইটা ধনাত্মক হলে এইটা অবশ্যই ধনাত্মক হবে, এইটা কখনো ঋণাত্মক হতে পারবে না। অর্থাৎ এই রাশিটা কী হবে, 1 - 2 সিগমা। এটা অবশ্যই শূন্যর থেকে কী হওয়া লাগবে, বড় হওয়া লাগবে, ঠিক আছে। তা না হলে তো এটি ধনাত্মক হবে না। কারণ দেখো এখানে কী লিখবা, যেহেতু ওয়াই এবং কে উভয়ই ধনাত্মক রাশি, সুতরাং ওয়াই ভাগ 3k শূন্যর থেকে বড় হবে, অতএব কী হবে, 1 - 2 সিগমা
এটাও কী হবে শূন্যের থেকে বড় হবে, যেহেতু এটা ইকুয়াল এটা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো আমরা এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 সিগমা। আচ্ছা, এটাকে আমরা যদি -1 দ্বারা গুণ করি সেই ক্ষেত্রে এটা পরিবর্তিত হয়ে যাবে, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে সিগমা -1 0 বা সিগমা 2 সিগমা ইকুয়াল, দেখো এটা এই পাশে গেলে কী হবে প্লাস, আর সিগমা ইকুয়াল কী হবে হাফ। তাহলে আমরা পেলাম এই একটা সম্পর্ক পেলাম, এটাকে আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ, সরি 1 ইউজ করছি, তাহলে এখানে 3 নম্বর সমীকরণ দিলাম যে সিগমা হাফের থেকে কি সিগমার মানটা ছোট। এবার আমরা 2 নম্বর সমীকরণ কাজে লাগাবো। তাহলে দেখো এটা বোঝা গেছে, তাহলে সিগমার মানটা দেখো হাফের থেকে কি সিগমার মানটা ছোট, হাফের থেকে সিগমার মানটা অবশ্যই ছোট, এটা আমরা পাইছি, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। দেখো আমি এটাকে এই পাশে করতেছি। আচ্ছা, এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এটা মিশিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে নাও, এটা আমি মিশিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা এবার এটাকে কাটি। দেখো আমরা এই পর্যন্ত পাইছি সিগমা হাফের থেকে কি ছোট। তাহলে এবার দেখো আবার এই রাশিটা ইউজ করি, তাহলে এখানে ইউজ করলে কী হবে, বা এটা ইউজ করলে কী হবে y/2n ইকুয়াল 1 প্লাস সিগমা হবে। এখন দেখো আগের মতোই সেম কথা, এখানে ওয়াইটাও ধনাত্মক রাশি, এনটাও ধনাত্মক রাশি, তাহলে দুটি ধনাত্মক রাশির অনুপাত সর্বদা কী হবে ধনাত্মক রাশি হবে, অর্থাৎ এখানে y/2nটা কী হবে শূন্যের থেকে বড় হবে, ঠিক আছে। অতএব কি বড় হবে, অতএব হবে হচ্ছে 1 প্লাস সিগমা, এটাও কী হবে শূন্যের থেকে বড় হবে। তাহলে প্রায় লিখবা যেহেতু এখানে y এবং n উভয় ধনাত্মক রাশি, অতএব y/2n এটা হবে ধনাত্মক রাশি, অতএব এইটা হবে কি ধনাত্মক রাশি। ধনাত্মক রাশি হলে মানে কি শূন্যের থেকে অবশ্যই বড় হওয়া লাগবে। তাহলে আমরা পাবো 1 প্লাস সিগমা 0 থেকে বড়, বা সিগমা ইকুয়াল -1, কারণ এই যে প্লাসের সঙ্গে গেলে কী হবে -1 হবে। তাহলে এটাকে আমরা দিচ্ছি 4 নম্বর সমীকরণ। তাহলে সমীকরণ 3 আর 4 থেকে দেখো আমরা কি লিখতে পারি যে -1 সিগমা হাফ। দেখো এটা আমরা পেলাম এখান থেকে সমীকরণ 3 আর 4 থেকে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি পয়সনের অনুপাত সর্বদা -1 এবং হাফ এই সীমার মধ্যে অবস্থান করে। সেই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। এরপরে আমরা আরেকটি নতুন প্রশ্নে যাই। ওকে, স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারো। আমরা আরেকটি প্রশ্নের সমাধান করব। এই যে লম্বা তারের দৈর্ঘ্য বিকৃতির ধরন কৃতকাজ। লম্বা তারের দৈর্ঘ্য বিকৃতির দরুন কৃত কাজ। আবার এই কৃত কাজে এই রাশিটা থেকে আমরা শেষে দেখব কি এখান থেকে আমরা ওই যে কোনো বস্তুর একক আয়তনের দৈর্ঘ্য আয়তনের সঞ্চিত শক্তির পরিমাণ ইউ ইকুয়াল হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, ওইটাও এটা একই, তবে এটার ক্ষেত্রে একটু বর্ধিত করা লাগে। তো এটার জন্য আমরা একটা দৃশ্যকল্প নিচ্ছি যে আমরা এখানে একটা বস্তু ঝুলাইছি, এখানে এল দৈর্ঘ্যের একটি বস্তু ঝুলাইছি, এর উপর আমরা কী করলাম, এরপর আমরা এম ভরের একটা বস্তু এখানে ঝুলালাম। এই এল দৈর্ঘ্যের বস্তুটাকে কী করলাম, এম ভরের একটি বস্তু ঝুলালাম। তাহলে এখানে এর ওজন কত হবে, ডাব্লিউ ইকুয়াল mg, এবং এর একটা তার, এটা ঠিক আছে দৈর্ঘ্য না ধরে এরকম তার ধরি। তাহলে এখানে একটা এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের, আমরা এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটি তার নিলাম, এবং এই তারটিতে কী করলাম, আমরা এম ভরের একটি বস্তু ঝুলালাম। তার ওজনের ফলে এটা প্রসারিত হয়, কী হলো, এটা স্মল এল পরিমাণ প্রসারিত হলো। আবার বলছি, এল দৈর্ঘ্যের একটি তার ছিল, এল দৈর্ঘ্যের এবং আর ব্যাসার্ধের একটি তার নিচ্ছি আমরা, এবং এই তারটিতে এম ভরের বস্তু ঝোলানোর ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি করছে। কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করছে, স্মল এল। এই কথাগুলো বাংলাতে লিখতে হবে পাশে, যে আমরা এখানে আর ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি তার নিলাম, এবং
এর উপর আমরা এম ভর ঝোলানোর ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, স্মল এল। আচ্ছা, এবার আমরা আসি এখান থেকে আমরা জানি কি, আমরা জানি এফ ইকুয়াল কি, সরি, তাহলে এখানে ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে, ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই ইকুয়াল পীড়ন ভাগ বিকৃতি। পীড়ন ভাগ বিকৃতি। তাহলে এখানে পীড়নের মানটা কত বলো তো, পীড়নের মান হচ্ছে এফ ভাগ এ, আর বিকৃতি কত করছে, বিকৃতি করতে হচ্ছে স্মল এল ভাগ এল। তাহলে এখান থেকে এরকম হচ্ছে এফ এল ভাগ এ এল। তাহলে আমরা ওয়াই ইকুয়াল কি পেলাম, এফ এল ভাগ এ এল। এখান থেকে আমরা এফটা নিব। কেন এফটা নিব, তার কারণ হচ্ছে এই তারটা যখন বিকৃতি করছে, বিকৃতির কারণে এখানে কতটুকু বল সৃষ্টি হচ্ছে, এফ বল সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এখানে এফ বল সৃষ্টি হচ্ছে। আর আমার বিকৃতির ধরুন কৃতকাজটা বের করা লাগবে, আর আমরা জানি কৃতকাজ সমান কি, বল গুণ সরণ, কৃতকাজ সমান কি, বল গুণ সরণ। তো আমরা এই কারণে এখানে কি করতেছি, এই তারটাকে তারের হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে যদি বিকৃতি ঘটে তাহলে বিকৃতি কারণের মধ্যে কতটুকু বল সৃষ্টি হয়। তো আমরা দেখতেছি বিকৃতি কারণে এফ বল সৃষ্টি হয়। এবার আমরা এফ এর মানটা নির্ণয় করি। তাহলে দেখো, তাহলে এফ ইকুয়াল কী হবে, তাহলে দেখো এটা ভাগ ছিল, এই পাশে গেলে গুণ হবে, তাহলে পাবো হচ্ছে ওয়াই এ স্মল এল। আর একটা কী পাবো, এখানে এফ এ স্মল এল ভাগ হচ্ছে এটা গেল, এই পাশে থাকে কি, এই পাশে থাকে হচ্ছে স্মল ক্যাপিটাল এল। তাহলে এটাই আমরা পেলাম কিসের, এটা পেলাম হচ্ছে এই বিকৃতি কারণের মধ্যে যতটুকু বল সৃষ্টি হলো সেই মানটা আমরা এখানে পাইছি। তাহলে আমাদের বিকৃতি কারণে এখানে কতটুকু বল সৃষ্টি হচ্ছে, এফ বল সৃষ্টি হচ্ছে। এখন এই এফ বল দ্বারা এখানে ধরে নিচ্ছি আমরা, এই এফ বলের দ্বারা মনে করি যে এই এফ বলের দ্বারা এখানে ক্ষুদ্র একটু সরণ ঘটালাম কত, ডিএল। তাহলে ক্ষুদ্র একটা সরণ এফ বল দ্বারা ঘটালে ক্ষুদ্র কাজ হবে, সেটা কত, ডিডাব্লিউ। এটা আমি আর লিখতেছি না, তোমাদের পিডিএফে আমি দিয়ে দিব, ওখানে দেখে নিও। তারপরে আমি বলতেছি যে আমরা মনে করি এই এফ বলের দ্বারা আমরা এই বস্তুটা একটু ক্ষুদ্র সরণ ডিএল ঘটালাম, তাহলে কাজটা কত হবে, ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ ইকুয়াল হবে হচ্ছে এফ ডিএল। ঠিক আছে, এখন এটা হচ্ছে ক্ষুদ্র কাজ, আমরা তাহলে টোটাল কাজটা নির্ণয় করা লাগবে। তাহলে টোটাল কাজ কতটুকু হবে, টোটাল কাজ হবে ডাব্লিউ, এবং এটাকে আমাদের সামেশন সমাকলন করা লাগবে। ডাব্লিউ ইকুয়াল কী হবে, সামেশন অফ ডিডাব্লিউ, সরি সমাকলন অফ ডিডাব্লিউ। তাহলে এটাকে আমরা সমাকলন করবো কোন সীমা থেকে, 0 থেকে এল সীমার মধ্যে, তাহলে এফ ডিএল। এখন বলতো এফ এর মান কত বের করছো, এটা এখানে বসায় দাও। তো এই মানটা বসায় দিলে হবে কি, ওয়াই এ এল ভাগ এল, আর এটাকে আমরা সমাকলন করব। আচ্ছা দেখো, এলকে সমাকলন করব, এখানে এই ডিএল হচ্ছে ড্রাইভার, তাহলে এখানে কি হবে, এখানে শুধুমাত্র এটার সমাকলন হবে। তাহলে আমরা এটাকে রাখি, এলটাকে রাখি, আর এটাকে বাইরে রাখি, তাহলে 0 থেকে এল আর ডিএল। ঠিক আছে, আমরা কার সমাকলন করতেছি বলো তো, সমাকলন করতেছি এই এল এর। কেন, কারণ এখানে তো আমরা এখানে ড্রাইভারটা হচ্ছে ডিএল স্মল এল, তো শুধুমাত্র এটা সমাকলন হবে, আর বাকিগুলো কি ধ্রুবক, এই কারণে আমরা ধ্রুবককে বাইরে রাখছি। ঠিক আছে, আচ্ছা আমি যখন ওখানে করে দিছি নোটে, ওখানে আমি আসলে এর মানটা বসে দিয়েছিলাম, ক্ষেত্রফলের মানটা পাই আর স্কোয়ার বসেছিলাম, ওখানে পাই আর স্কোয়ার বসালেও হবে, এ রেখে দিলেও হবে। তো আমরা এ রেখে দিয়েছি, দেখো সমস্যা নেই। তাহলে দেখো আমরা পেলাম কি, এটা পেলাম। এখন এটা সমাকলন করো, তাহলে সমাকলন করলে কি হয়, আমরা জানি এল ডিএল এর সমাকলন কত, এল ডিএল এর সমাকলন হচ্ছে হাফ গুণ এল স্কোয়ার, হাফ এল স্কোয়ার। এটা সমাকলন করলে কত হয়, হাফ এল স্কোয়ার। কারণ আমরা জানি পাওয়ার যা থাকে তার সাথে 1 যোগ করা লাগে, তাহলে পাওয়ার 1, তার সাথে 1 যোগ করলে এল স্কোয়ার হবে, আর পাওয়ারটা কী করবে, সামনে আসবে। সেখানে মনে হয় একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, না ঠিক আছে। পাওয়ার আমাদের সমাকলনের নিয়ম কি, পাওয়ার যা থাকে এটাকে কি করা লাগে, এটা দ্বারা আবার ভাগ দেওয়া লাগে। তাহলে এখানে পাওয়ার 2, তাহলে হাফ, এটাকে আমরা সামনে নিয়ে তাহলে লিখতে পারবো কি, মানে এল ডিএল এর এটা সমাকলন করলে কী হবে, দেখো এল স্কোয়ার ভাগ 2, কারণ হচ্ছে সমাকলনের নিয়ম কি, পাওয়ার যা থাকে তার সাথে 1 যোগ করা লাগে এবং পাওয়ার দ্বারা ভাগ দেওয়া লাগে। তাহলে এখন পাওয়ার ছিল 1, তার সাথে 1 যোগ করলে এল স্কোয়ার ভাগ 2, তোমরা নিশ্চয়ই সমাকলন পারো। তাহলে আমরা এখানে হবে কি, এল ডিএল সমাকলন করলে কী হবে, এল স্কোয়ার ভাগ 2। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এই 2টাকে কমন দিলাম, তাহলে হাফ, তাহলে কী হবে, আর লিমিটের মান যেহেতু একটা 0, লোয়ার লিমিটের মান 0, তাহলে এটা আর বসানোর দরকার নেই।
আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, জিরো করলে জিরো হবে, ওটা আমরা বসাচ্ছি না, সরাসরি বসালে কী হবে ওয়াই এ এল স্কোয়ার ভাগ এল। তাহলে আমরা কাজ কতটুকু পেলাম বলো তো? কাজের পরিমাণ পেলাম ডাব্লিউ ইকুয়াল হাফ ওয়াই এল স্কোয়ার ভাগ এল, অর্থাৎ ওই যে স্প্রিংয়ের মধ্যে যে বলটা ক্রিয়েট হলো এই বলের দ্বারা আমরা কাজ পেলাম ডাব্লিউ ইকুয়াল হাফ গুণ ওয়াই এ এল স্কোয়ার ভাগ ক্যাপিটাল এল। তো এখন আমি উপরে এগুলো মিশিয়ে দিচ্ছি, দেখো এগুলো আরও কাজ করা লাগবে। তাহলে দেখো ডাব্লিউ ইকুয়াল কী হবে হাফ গুণ ওয়াই এ এল ইন্টু এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার। এখানে কি করলাম দেখো, এখানে এল ছিল, তাহলে এখানে উপরে একটা এল দিলাম, দিয়ে এখানে এল স্কোয়ার করলাম। কেন এল স্কোয়ার করলাম? তার কারণ আমাকে এল এর ফর্মে নিয়ে আসা লাগবে। এখানে আমরা যে ফর্মে নিয়ে আসতে চাচ্ছি পীড়ন ভাগ বিকৃতি, এই কারণে এটা করা লাগবে। যদি তোমাদেরকে বলে যে লম্বা তারের দৈর্ঘ্য বিকৃতি দরুন কৃত কাজ, তাহলে তোমাদের এখানে রেখে দিলেই হবে। যদি বলে লম্বা তারের বিকৃতি দরুন কৃত কাজ, তাহলে এখানে রেখে দিলে হবে। আর যদি তোমাকে প্রমাণ করতে বলে যে কোনো তারের একক আয়তনে বিকৃতির দরুন স্থিতিশক্তি কত, ইউ ইকুয়াল হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, সেক্ষেত্রে আমরা যেটা করা লাগবে সেটা করতেছি। আর এই প্রশ্নের উত্তর এইটাই, আমরা এখন পীড়ন আর বিকৃতির এইটাতে যাচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল কি হাফ গুণ ওয়াই এ এল ভাগ এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার। দেখো এটাকে আমরা এভাবে লিখলাম, কারণ হচ্ছে দেখো আমরা জানি কি এ হচ্ছে কি ক্ষেত্রফল, এটা হচ্ছে তারের ক্ষেত্রফলটা কত এ, প্রস্থের ক্ষেত্রফল এ, আর এর দৈর্ঘ্য কত এল। তাহলে আয়তন সমান কত হবে? আয়তন সমান হচ্ছে আমরা জানি আয়তন সমান কি ক্ষেত্রফল গুণ এর হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য। তাহলে দেখো এর যেহেতু তার প্রস্থের ক্ষেত্রফল ছিল এ আর এর উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এর আয়তনটা কত হবে? ভি ইকুয়াল আয়তন ভি ইকুয়াল হবে কত? ভি ইকুয়াল হবে হচ্ছে এ এল। তাহলে আমরা এর পরিবর্তে বসাতে পারি কি ভি, তাহলে আমরা পাচ্ছি হাফ গুণ ওয়াই ভি, দেখো এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার, এটাকে আমরা এখন কীভাবে লিখতে পারি? আচ্ছা এল ইন্টু এল, আচ্ছা থাক আমি একবারে লিখে দিচ্ছি, পরের লাইনই করতেছি, এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার। তাহলে দেখো আমরা এটা কি পেলাম, যেহেতু এখানে নোট করে দেবো, যেহেতু ভি ইকুয়াল এ, যেহেতু আয়তন ইকুয়াল কী হবে ক্ষেত্রফল গুণ এর উচ্চতা বা এর দৈর্ঘ্য। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কী করব, এখন আবার আমরা সেই আগের অবস্থায় যাই। তাহলে পীড়ন ইকুয়াল কী বলো তো, না বিকৃতিতে আসি, বিকৃতি সমান কি? বিকৃতি সমান হচ্ছে স্মল এল ভাগ এল। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এটাকে এরকম করে না লিখে এরকম করে লিখতাম এল গুণ এল আর এল গুণ এল করে লিখতাম, তাহলে কি হতো? তাহলে এখান থেকে আমরা পেতাম কি, তাহলে এল ভাগ এল ইকুয়াল কি বিকৃতি। তাহলে আমরা এই এল ভাগ এল ইকুয়াল বিকৃতি লিখতে পারি। আচ্ছা আমরা এটাকে একটু পরে লিখি, তার আগে আমরা আরেকটা কাজ করব। দেখো এটাকে এরকমই রেখে দেই, এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার। তো দেখো আমরা কি পেলাম, এই বিকৃতির দ্বারা যত কাজ হয় সেটা পেলাম। তাহলে ডাব্লিউ ইকুয়াল হাফ গুণ ওয়াই ভি এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে কাজ আর শক্তি কি আলাদা বিষয়? যেটা কাজ সেটা আবার কি শক্তি। তাহলে আমরা বলতে পারি কি মোট শক্তি কত, এটা হচ্ছে মোট শক্তি, ঠিক আছে। তাহলে এটা হলো কি মোট শক্তি, অতএব মোট শক্তি, মোট শক্তি ক্যাপিটাল ইউ ইকুয়াল কত, হাফ গুণ ওয়াই ভি এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার। এটা গেলো কি মোট শক্তি, অর্থাৎ এই যে এর মধ্যে যে শক্তি যেটা কাজ হলো এই পরিমাণ শক্তিটা কি স্থিতিশক্তির রূপে সঞ্চিত থাকবে। তাহলে মোট শক্তি ওয়াই ইকুয়াল হাফ ইউ ভি এল স্কোয়ার ভাগ এল স্কোয়ার। এখন এটা হলো মোট শক্তি, তাহলে একক আয়তনে কতটুকু শক্তি হবে? এটার মোট শক্তি এতটুকু, তাহলে একক আয়তন শক্তি করলে কী করা লাগবে? এটার আয়তন দ্বারা এটাকে ভাগ দেওয়া লাগবে। অতএব দেখো, অতএব একক আয়তনের শক্তি, অতএব একক আয়তনের শক্তি, একক আয়তনের শক্তি কত হবে? আমরা একক আয়তনের শক্তিটাকে ইউ দিলাম, ঠিক আছে। তাহলে একক আয়তনের শক্তি সমান কী হবে? ইউ ইকুয়াল হবে এই মোট শক্তিটাকে আমাদের কী করা লাগবে? আয়তন দ্বারা ভাগ দেওয়া লাগবে। ভি আয়তনের শক্তি ছিল এতটুকু, তাহলে একক আয়তন কত হবে? এটাকে ভিতরে ভাগ দেওয়া লাগবে, যেহেতু এটা আয়তন ভি। তাহলে আমরা পাবো কি হাফ গুণ ওয়াই ভি স্মল এল স্কোয়ার ভি এল স্কোয়ার। তাহলে ভি ভি কাটা কাটা, তাহলে থাকে কি হাফ গুণ ওয়াই ওয়াই এল স্কোয়ার ভাগ ভি তো ক্যান্সেল, তাহলে এল স্কোয়ার থাকে। তো আমরা একক আয়তনে মোট সঞ্চিত শক্তি কত পেলাম? স্মল ইউ ইকুয়াল হাফ গুণ ওয়াই এল স্কোয়ার ভাগ ক্যাপিটাল এল স্কোয়ার। এবার আমরা ওই যে সূত্রটাতে আসবো পীড়ন আর বিকৃতি, ঠিক আছে। তাহলে দেখো
বিকৃতি সমান কি, বিকৃতি সমান হচ্ছে স্মল এল ভাগ এল। তাহলে পীড়ন ইকুয়াল কি, আচ্ছা তাহলে আবার দেখো ওয়াই ইকুয়াল কি পীড়ন ভাগ বিকৃতি, ঠিক আছে। তাহলে পীড়ন ইকুয়াল কি হবে এখান থেকে, তাহলে পীড়ন ইকুয়াল হবে, পীড়ন ইকুয়াল হবে ওয়াই গুণ বিকৃতি। তাহলে ওয়াই আর বিকৃতির মান কত, এই যে এল ভাগ এল, তাহলে ওয়াই এল ভাগ এল। তাহলে দেখো আমরা পীড়নের মান পেলাম কত, পীড়ন ইকুয়াল পেলাম ওয়াই এল ভাগ এল, আর বিকৃতি সমান স্মল এল ভাগ এল। তাহলে এখান থেকে আসো এবার, তাহলে এখানে আসো, তাহলে দেখো এখানে আমরা এটাকে এরকম লিখতে পারি হাফ গুণ ওয়াই স্মল এল ভাগ এল গুণ এল ভাগ এল। তাহলে দেখো এই এল ভাগ এল ইকুয়াল কি বিকৃতি, আর এটা ইকুয়াল কি, এটা ইকুয়াল পীড়ন পাইছো, পীড়ন ইকুয়াল এইটা। তাহলে এখান থেকে লিখতে পারো হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। অতএব আমরা বলতে পারি বস্তুর একক আয়তনে সঞ্চিত শক্তি স্মল ইউ ইকুয়াল হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। সো এই ছিল আমাদের প্রতিপাদন, আর দুইটি বা একটি বাকি আছে, আমরা এটা নেক্সট ক্লাসে অবশ্যই করব। সবাইকে ধন্যবাদ, আজকের মতো আমরা এখানে সমাপ্ত করতেছি, আল্লাহ হাফেজ।